প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার জাহেদুর রহমান। আপনাকে স্বাগত। ডাক্তার জাহেদ, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য অন্য কোনো তৃতীয় দেশে যেতে পারবে না। বিষয়টা হলো যে এটা এমন এক সময় বাতিল করা হলো, চীন সফরে গিয়ে ভারতের যে 7 সিস্টার সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, এবং সেটি ভারতে তুলপার হয়েছিল। কিন্তু এর একটা ব্যাখ্যাও দিয়েছিলেন সরকার, যে এটা আসলে কানেক্টিভিটির স্বার্থে বলা হয়েছে, অন্য কোনো বিষয় না। এরপর বিমস্টেক সম্মেলনে গিয়ে ব্যাংককে বৈঠক হলো নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসের মধ্যে, এবং সেখান থেকে আসার পরে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের হাই কমিশন কিন্তু অনেক দিনে অনুপস্থিত দিল্লিতে, এবং দিল্লির হাই কমিশন নিযুক্ত করেছিল সরকার, কিন্তু পাঠায়নি। কিন্তু এখন পাঠানোর ব্যবস্থা হয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে এই ঘটনাটি ঘটে। একদম। আমরা যদি এভাবে দেখি, সিদ্ধান্ত দিয়ে কি বাংলাদেশকে খুব বড় ঝামেলায় বা বিপদে ফেলা হলো? উত্তর হচ্ছে অতটা ঝামেলা বা বিপদ হবে না। আমাদের বাণিজ্য উপদেষ্টার বক্তব্য আমি দেখলাম, তিনিও বলেছেন, এবং বিভিন্ন মিডিয়াতে যারা রপ্তানিকারক আছেন মূলত তাদের ইন্টারভিউ, তাদের বিভিন্ন মতামত এসছে, তারাও বলতে চাইছেন যে এটা খুব মেজর সমস্যা হবে না। একটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, প্রথম নিউজ যেটা এসছিল যে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার ফলে নেপাল ভুটানে আমাদের স্থলপথে যে রপ্তানি আছে সেটা হ্যাম্পার্ড হবে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্রিফিং করেছে, তারা ওখানে ক্লিয়ার করেছে এটা নেপাল ভুটানের পণ্য পাঠানোর ক্ষেত্রে সমস্যা হবে না। নেপাল ভুটান যেহেতু ল্যান্ডলকড কান্ট্রি, তাদের ওখানে পণ্য পাঠাতে ব্যারিয়ার তৈরি করা ঘোষণা দিয়ে আসলে কঠিন, ডব্লিউটিওর যে নীতি আছে সেটা অনুযায়ী। সো ওটা ওর বাইরে থাকছে। তাহলে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমরা এতদিন ভারতের টেকনিক্যালি বলছি, আমরা কতটা পাঠাতাম আরেক আলোচনা। টেকনিক্যালি আমাদের সবগুলোর অধিকার ছিল, আমাদের নিজেদেরই যেহেতু সমুদ্র বন্দর খুব ভালো আছে, আমরা এখান থেকেই সরাসরি এক্সপোর্ট করেছি। বিমানের ক্ষেত্রে অনেক দেশের সাথে আমাদের কার্গো ফ্লাইট ঠিকমতো না পাওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে এমার্জেন্সি, এবং এইটাও অনেক না। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন, তিনি জয়সওয়াল, উনি বলছেন ওনারা এই কারণে বাতিল করছেন বাংলাদেশের পণ্যের কারণে ওখানে ব্যাকল্যাগ তৈরি হয়েছে, মানে প্রচুর চাপ তৈরি হয়েছে, তাদের নিজস্ব পণ্য নাকি যেতে পারছে না। অথচ বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন তারা এটা খুব বেশি ব্যবহার করছেন তাও না, এবং হঠাৎ ব্যবহার করতে, হঠাৎ মানে কখনো যদি খুব এমার্জেন্সি হয়, খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে এয়ার ফ্রেট অনেক বেশি এক্সপেন্সিভ। এটা কখনো কখনো যেটা হয় যে ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, তখন রপ্তানিকারকরা তার গুডউইল ঠিক রাখার জন্য এ ধরনের কাজ কখনো কখনো করেছেন। মোদ্দা কথাটা, ভারত আসলে বাংলাদেশকে আমরা এইভাবে দেখবো, এক্সিস্টিং যে সিনারিও আছে তাতে বাংলাদেশকে আসলে একটা বার্তা দিতে চেয়েছে। তারা বাংলাদেশের সাথে মানে ইউনিভার্সাল একটা ভালো সম্পর্ক আসলে রক্ষা করবে না। সম্প্রতি অন্তত দুটো পজিটিভ জেস্চার হয়েছে। একটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী বৈঠকে বসেছেন, মানে ভারত বলার চেষ্টা করছে যে বাংলাদেশ সরকার বারবার বলে চাপ তৈরি করার কারণে, মানে প্রশ্ন হচ্ছে এতদিন তো আমরা বলেছি, আপনি তো শোনেননি, এখন কেন শুনছেন? তার মানে ভারত ফাইনালি রিয়েলাইজ করেছে যে বাংলাদেশের সাথে না বসলে তাদের ক্ষতি বৃদ্ধি হবে। সো খুব বেশি ইচ্ছা ছিল আমি মনে করি না, কিন্তু বসেছে, এটা একটা পজিটিভ জেস্চার, বসা ইটসেলফ। কারণ আমি একটা কথা বলতে চাই, ভারত এবং আমরা দুটো পরস্পরের প্রতিবেশী, আমাদের আসলে যে উত্তেজনা আছে, কূটনীতির ভাষায় ডিএসকালেট করা বলে, উত্তেজনা কমিয়ে আনতে হবে কোনো না কোনো পয়েন্ট, এটা দুই দেশের স্বার্থেই প্রয়োজন। আর আপনি যে হাই কমিশনের কথা বললেন তাকে নেওয়া, কিন্তু ভারত আমি যেটুকু ধারণা করি একই সাথে আসলে বাংলাদেশের উপরে একটা পাল্টা চাপও বজায় রাখতে চায়, এবং সে দেখতে চায় বাংলাদেশ কি করে। কারণ এই স্টেপের পর আমি অনেককে দেখেছি এই দাবি তুলছেন যে বাংলাদেশ যেন ভারতের ট্রান্সশিপমেন্ট এবং করিডোর দেয়। বাংলাদেশ কিন্তু এই কথাটা একটু বলে রাখা ভালো, ভারত ট্রানজিট শব্দটা ব্যবহার করে, ভারত বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট নেয়নি। আমরা যদি ভারতের ওপর দিয়ে নেপাল ভুটানে যাই, এটা ট্রানজিট, আমি অন্য আরেকটা দেশে যাচ্ছি। ভারত বাংলাদেশের ওপর দিয়ে তার দেশেরই অন্য একটা অঞ্চলে যাচ্ছে, এটা করিডোর। করিডোর দেওয়ার ব্যাপারে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই আসলে, কিন্তু আমরা একটা প্রিভিলেজ দিয়েছি, এবং অত্যন্ত অন্যায়ভাবে দিয়েছে, আমাদের দেশের স্বার্থ নষ্ট করে, বিনা পয়সায়। সো আমি যে কথাটা বলছি যে আমাদের অনেকে যে দাবি করছেন ভারত আসলে দেখতে চায় আমরা কি করি, আমি এই ট্রান্সশিপমেন্ট বাতিলের কথা বলছি না, এমনিতেই আমরা শেখ হাসিনা পতনের পরে কথা বলেছি তো, যে বাংলাদেশ যেসব বৈষম্যমূলক প্রতারণামূলক চুক্তি ভারতের সাথে হয়েছে সেগুলো প্রত্যেকটা পাবলিশড হওয়া দরকার। ভারতকে করিডোর আমরা দেব না তা বলছি না, ভারতের যদি বেনিফিট হয়
এবং আমাদের যদি বেনিফিট নিশ্চিত করা যায় তাহলেই আমরা সেটা দিতে প্রস্তুত আছি। এটা উইন উইন সিচুয়েশন। আপনার কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের পুরো পেরিফেরি ঘুরে গিয়ে আগরতলায় যাওয়া বা আসামের গৌহাটিতে যাওয়া, তাতে যে রাস্তা তার 1/3ও লাগে না আমাদের ওপর দিয়ে যেতে। সুতরাং তাকে এটার জন্য তার বেনিফিটের একটা অংশ তো আমাদের সাথে শেয়ার করতে হবে, একটা উইন উইন সিচুয়েশনে আসতে হবে। সো এর সাথে ট্রান্সশিপমেন্ট না, আমাদের এমনিতেই আসলে এই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা দরকার। আরেকটা বিষয় আপনি বলছিলেন বিমস্টেকে যে দু নেতার মধ্যে বৈঠকটা হলো, জি, এখানে কিন্তু আমরা যতটুকু ভারতীয় মিডিয়া ও বের হয়েছে খবরটি, কোনো মিডিয়া, সেটি হলো এইখানকার যে হাই কমিশন, ভারতীয় হাই কমিশন, তারা কিন্তু দিল্লিকে একটা ইনফর্ম করেছিল যে যতই দিন যাচ্ছে একদম, এবং ভারত বিরোধিতা বাড়ছে, এবং তারা আরেকটা উল্লেখ করেছিল, সেটি হলো যে বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তানের মতো হয়ে যেতে পারে, এবং কেউ কেউ বলছেন যে এটার কারণে এই বৈঠকটা হয়েছে। এবং আরেকটা মজার ঘটনা, এই বৈঠকটা যে হতে যাচ্ছে এটা ঢাকা এবং দিল্লি দুপক্ষে কিন্তু জানত, কিন্তু ঢাকাও বিষয়টা এড়িয়ে গেছে এবং দিল্লিও কিন্তু বলেছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর ভারতের পত্রপত্রিকা কিন্তু বলেছে হচ্ছে না, এমনও বলেছে। এরা একটু আকবারে যেটা বলে আর কি, গদি মিডিয়ার বৈশিষ্ট্য। আর সেখানে তো সাংবাদিকতা আর ওই অর্থে নেই। একদম, হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য। সেটি হলো যে তারা এখানে মেসেজটা দিয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারত বিরোধিতা আরো তুঙ্গে উঠে যাবে। উদাহরণ দিয়েছে যেটা বললাম, পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। এটা হলো জনগণের দিক। আরও শুধু সেটা না, যেমন ধরুন আমাদের প্রধান উপদেষ্টা চীনে গেছেন এবং আমরা এটা জানি, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বাংলাদেশ ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা ভারতে দ্বিপাক্ষিক সফর করতে চেয়েছিলেন, তারা রাজি হয়নি। কিন্তু এরপরে যে চায়নায় গেলাম, মানে এতদিন পর্যন্ত ভারত কি বলবো, আমি না করব, তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করবো, মান ভাঙানোর চেষ্টা করবো হাতে পায়ে ধরে, তারপর আমি আস্তে আস্তে রাজি হতে পারি। কিন্তু একটা জায়গায় অকল্পনীয় পারফর্ম করেছে, এটাতে 100তে 100 দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি। তোমার সাথে আমি চেয়েছি, তোমার সাথে আমার প্রয়োজন আছে, কিন্তু তুমি যে আমার সাথে কথা বলবা না তাই বলে আমি চায়নার সাথে সম্পর্ক তৈরি করব না, পাকিস্তানের সাথে শত্রুতা করে যেতে হবে, এটা হতে পারে না। আমার যেখান থেকে যা যা সুবিধাজনক মনে হয়, পাকিস্তান থেকে জাহাজে করে যদি আমি সরাসরি পণ্য এনে বেশ কিছু ক্ষেত্রে আমার বেনিফিট হয়, আই উইল ডু দ্যাট। পাকিস্তানের উপর নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রেখে, আগে কিন্তু পাকিস্তানের জাহাজ আসলে ম্যানুয়ালি চেক করার মতো একটা শর্ত দেওয়া হয়েছিল, ফলে আমদানিকারকরা আগ্রহ হারিয়ে ফেলেছিল, বন্ধই হয়ে গিয়েছিল। সো আমি সেটা করব। তুমি ভারত, তোমার সাথে আমি সম্পর্ক চাই, কিন্তু আমি আমার কোনো অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থ বিনষ্ট করে সেটা করব না। সো উনি যে চায়নায় গেলেন, চায়নায় অনেক কিছু গেইন হয়েছে আমি মনে করি না, সরকারের দিকে এক ধরনের হাইপ তোলার চেষ্টা হয়েছে, কিন্তু যাওয়াটা ইটসেলফ একটা বিরাট গেইন, যে আমার একটা স্বাধীন ফরেন পলিসি আছে। সো ভারত এখন দেখলো বাংলাদেশ চায়নার সাথে যাওয়া শুরু করলো, এবং চায়নাকে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত চায়নার সাথে নিয়েছে সরকার, সেটা হলো মংলা পোর্ট সম্প্রসারণের জন্য চাইনিজ ইনভেস্টমেন্ট ফাইনালাইজড হয়েছে। নট অনলি দ্যাট, এখনও অত শক্ত চুক্তি হয় না, কিন্তু তিস্তা সহ অন্যান্য নদীর 50 বছরের জন্য চায়নার সাথে উল্লেখ করতাম যে আসলে চায়না সফরের অনেকে অনেক কিছু বলছে, তো এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একদম। তো ফলে ভারত এখন দেখছে যতই সে বাংলাদেশকে চাপ দেবে সে অন্যদিকে চলে যাবে, এটাই নিয়ম। জনগণ তো খেপবে, অন্যান্যরা তখন দেখা যাবে তার স্ট্র্যাটেজি। কিন্তু ধরুন আমি এরপর ভারত আমাদের সাথে আরও খারাপ করতে চাইলো, মাতারবাড়ি পোর্ট হয়েছে, এখানে জাপানের অর্থ সাহায্য হচ্ছে এবং এই অঞ্চল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জাপান, এবং ভারত মূলত এটার সাথে ইনভলভড আছে। বাংলাদেশ যদি বলে যে মাতারবাড়ির এখানে যে এক্সক্লুসিভ মানে ইকোনমিক জোন হচ্ছে, সেখানে চায়নাও আসবে। চায়না কিন্তু অলরেডি ডাকার প্রবাবিলিটি তৈরি হয়েছে। যে খেয়াল করবেন 7 সিস্টার্সের আলাপ যেখানে এসছে, আমি জায়গাটা একটু যোগ করতে চাই, যে কেউ শুনলেই দেখবেন উনি অর্থনীতির কথাই বলেছেন, এবং ল্যান্ডলকড কথাটা এভাবে মানে টেকনিক্যালি ঠিক না, কারণ ভারতের যেহেতু কোস্টলাইন আছে, জয়শঙ্করকে দেখলাম বিমস্টেকে তাদের কত কিলোমিটার কোস্টলাইন আছে এসব হিসাব দিচ্ছেন, কিন্তু পৃথিবীতে বহু ক্ষেত্রে এমন জায়গা আছে বড় দেশের ক্ষেত্রে কোনো একটা অংশ ডিফ্যাক্টো ল্যান্ডলকড। আমি একটা উদাহরণ দিই, চায়নার সমুদ্র আছে হচ্ছে তার ইস্টার্ন কোস্টে, পূর্ব দিকে, চায়নার পশ্চিম দিক একরকম ল্যান্ডলকড। চায়নার সবচেয়ে নিকট, ধরুন সিনজিয়াং যে প্রভিন্স আছে যেখানে উইঘুররা থাকে, তার ইস্ট কোস্ট থেকে যে দূরত্ব, সে পাকিস্তানের গোয়াদার পোর্ট দিয়ে আসলে 1/3 দূরত্ব, একেবারে কাছে হয়ে যায়, 1/3 দূরত্ব হয়। সো পাকিস্তানের ওয়েস্টার্ন যে পার্ট আছে এটাকে একরকম ডিফ্যাক্টো ল্যান্ডলকড বলা যায়। সে তার এখানে পণ্য নিয়ে সড়ক পথে এটা, এবং এখানে মানে মরুভূমি পর্বত মিলে যে অবস্থা, আপনি ওখানে নিয়ে যাওয়া সোজা না।
তো ভারতের সেভেন সিস্টার্সও তো তাই, ও তো আমার উপর দিয়ে যেতে চায়, সে তো মিয়ানমারের কালাদান মাল্টি মডাল প্রজেক্ট করতে চাইছে ওইদিকে নেওয়ার জন্য। সো উনি এটাকে ইন্ডিকেট করেছেন এবং এখানে তিনি মনে করেছেন যেহেতু আমরা এখানে বে অফ বেঙ্গলের মুখে আছি, এখানে চায়নাকে বলছেন তোমরা প্রডিউস করো, এক্সপোর্ট করো, ব্যবসা করো, ব্যাপারগুলো এইরকম। কিন্তু তাদের মিডিয়াটাকে নিয়ে এরকম খুবই নেগেটিভভাবে এই শব্দটা ভালোভাবে নেয়নি যে আমরা সমুদ্রের অভিভাবক। উনি অবশ্য একমাত্র অভিভাবক কথাটা বলেছিলেন, অনলি গার্ডিয়ান। ইনফ্যাক্ট ওই আমি দেখলাম যে টেকনিক্যালি এই শব্দটাকে ধরা যায়, কারণ বে অফ বেঙ্গলের সাথে ভারত তো বটে, মিয়ানমারেরও ওখানে সরাসরি সংযোগ আছে, সেটাকে তারা এইভাবে দেখতে চেয়েছেন। হয় না, আপনি যখন কথা বলছেন দু চারটা কথা একেবারে ওইভাবে যে বলতে হবে, নট নেসেসারিলি। ভারতীয় মিডিয়া এই বিষয়টা খুব কঠিনভাবে ধরেছে। হ্যাঁ, এটা কোনো রিটেন স্পিচ না তো, ওরা আসলে বসে আছে এই জিনিসগুলো নিয়ে এইরকম ভাবে বাজেভাবে ইন্টারপ্রিট করার জন্য। তবে আমি একটা জিনিস মনে করি, প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স বা বাংলাদেশের জায়গা থেকে এই আলাপটা কিছুটা হলে থাকা দরকার। আমি একটু স্মরণ করব আরও অনেক পেছনের কথা। তখন তিনি সিলেক্টেড হয়েছেন এবং উনি রাজি হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন, এবং তিনি বাংলাদেশে তখনও আসেননি, শপথ নেননি। ভারতীয় মিডিয়ার সাথে একটা ইন্টারভিউতে তিনি ক্লিয়ারলি অবশ্য একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে যদি আনরেস্ট হয়, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় শব্দটা ব্যবহার করেছিলেন, তাহলে সেটা স্পিল ওভার সেভেন সিস্টার্স এবং মিয়ানমারেও যেতে পারে। এবং এটা কিন্তু উনি বলেছিলেন এনডিটিভির সঙ্গে। সো আমাদের এই ব্যাপারগুলো আসলে একটু স্মরণ করিয়ে রাখা দরকার আছে। আমরা খালি প্রবলেমে আছি, আমাদের খালি দুর্বলতা আছে, দুর্বলতা প্রত্যেকেরই আছে। এটা ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক, যে কোনো দুর্বলতা আছে। সো একটা ভালো সম্পর্ক হলে সে সিকিউরিটির দিক থেকেও সেফ থাকবে, ব্যবসা বাণিজ্য সহজ হবে, সব দিক থেকে সবার গেইনিং হবে। এই জিনিসটা ভারতের বুঝতে হবে। এখন মনস্তাত্ত্বিক দিক থেকে ভারত বাংলাদেশ রিলেশনে আরেকটা নতুন উপাদান যুক্ত হয়েছে। বাংলাদেশের এই যে রিজিম চেঞ্জটা ভারত আসলে মেনেই নিতে পারছিল না। এর একটা কারণ হলো দীর্ঘ 15 বছর এক ধরনের সুযোগ সুবিধা তারা পেয়ে গিয়েছে। আরেকটা সংকট কিন্তু তৈরি হয়েছে ইন্ডিয়ার জন্য। সেটি হলো যে এই টোটাল অঞ্চলের মধ্যে ভারত সবচেয়ে বড়, জনসংখ্যার দিক থেকে বলুন, অর্থনৈতিক আকারের দিক থেকে বলুন, যার কারণে নরেন্দ্র মোদির মতো যারা একটা সাম্প্রদায়িক নেতা, একটা উগ্রপন্থী দলের সে প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের চিন্তা চেতনার ওই ধরনের, তারা বলেছে বিশ্বগুরু হয়ে যাচ্ছে, আঞ্চলিক গুরু তো নয়ই, এখন সবাই তার বিরোধী। কিন্তু মাঝখান থেকে প্রফেসর ইউনূসের মতো ব্যক্তি সামনে চলে আসছেন, যিনি আগের থেকে একটা গ্লোবাল লিডারশিপের তার একটা পরিচয় রয়েছে। এই জায়গাটা একটা মনস্তাত্ত্বিক কারণ হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই, বিশেষ করে বাংলাদেশ সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধান হলেন যার স্ট্যাচার, যার উচ্চতার তুলনায়, মানুষটা ছোটোখাটো কিন্তু তার ইমেজের যে উচ্চতা, সেই উচ্চতার তুলনায় মোদিরা আসলে কিছুই না কোনোখানে যখন যান। এটা তো মনস্তাত্ত্বিক প্রশ্ন আছেই। এবং এই কারণে আমি একটা কথা বলি সব সময়, ডেসপাইট অল দ্য ফেইলিয়ার্স ইন আ সেন্স আরও ভালো করার সুযোগ ছিল, অনেক সাকসেস আছে, কিন্তু আমাদের যে তীব্র ঝড়ঝাপটা আসতো 5 তারিখের পর, 5 আগস্টের পর, সেটা এই বিরাট ছায়াটা আমাদের ওপরে ছিল বলেই সেটা ঠেকানো গেছে। এবং এটাই এখন আসলে তাদের জন্য প্রবলেমের জায়গা তৈরি করছে। আর ওই যে একটা কথা খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা বললেন অলরেডি, যে আপনি যেভাবে দেখতে চান, যে পদ্ধতিতে আসলে আপনি কন্ট্রোল নিতে চান বল প্রয়োগের মাধ্যমে, মানে আমেরিকাও তার গ্লোবাল হেজিমনি এনশিওর করেছে, কিন্তু আমেরিকা তার হেজিমনি এনশিওর করতে গিয়ে বহু দেশকে গ্রো করতে দিয়েছে। ট্রাম্প আজকে সেটাকে মিসইন্টারপ্রিট করছেন, ও বলছেন নেটোতে আমি খরচ করে কেন তোমাকে রক্ষা করবো, অথচ আমেরিকা এটা করেই আসলে বিশ্বের মোড়ল। একটা মজার ঘটনা ঘটেছে, ইউএস এইড যেটা, জি, ট্রাম্প মনে করেছে টাকা নষ্ট, ইনভেস্টমেন্ট, এটা করেই সে গ্লোবাল তার হেজিমনি তৈরি করেছে। আর ভারতের কৌশলটা ভিন্ন, সে মনে করছে চাপ দিয়ে, হুমকি দিয়ে, ধমক দিয়ে সে চাপে রেখে করবে। কিন্তু আজকের পৃথিবীতে বা বাংলাদেশের মতো একটা দেশ আসলে ভারতের এগুলো শোনার জন্য কোনো প্রয়োজন আসলে নাই। অর্থনীতির দিক থেকে আমরা লুটপাট না হলে, এই লুটপাটের পরও আমরা যে জায়গায় এসেছি, আর লুটপাট না হলে আমরা ভারতকে বহু আগে বহু দিকে নানাভাবে ছাড়িয়ে যেতাম। এগুলো তার টলারেন্স নেই, সে চাই এই জায়গাগুলোর প্রত্যেকটা দেশ দুর্বল থাকুক, সো দ্যাট সে তার কলোনিয়াল মেন্টালিটি, মানে কথা বলে যে ভারতের প্রধানমন্ত্রী, তো ভারতের প্রধানমন্ত্রী মনে করেন না নিজকে, তিনি পুরো ভারতবর্ষের ভাইসরয় ছিল না আগে ব্রিটিশদের, উনি ভাইসরয় মনে করেন। সেখানে কোনো স্বাধীন দেশ নাই, এটা ভারতীয় উপমহাদেশ, আর বাকি যা যা আছে সব আমার কলোনি, সে কলোনি হিসাবে দেখতে পছন্দ করে। এই মেন্টালিটি যতদিন ভারতের থাকবে, ভারত রিজিওনাল সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার দূরেই থাকবে, রিজিওনাল সুপার পাওয়ারও হবে না। আমাদের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক যে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, জি, উনি বেশ কিছুদিনের বেশ আলোচিত ব্যক্তি হিসাবে সামনে আসছেন।
বিশেষ করে চীন সফরের পর থেকে উনি নামটা খুব সামনে আসতেছে এবং ওনাকে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই পদে উনি রয়েছেন। এর মানে ওনার এখন পদবিটা হবে এরকম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো যে উনি একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনে সাহায্য করবেন। এর মানে হলো এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় গিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো নিরাপত্তা উপদেষ্টা পদটা ছিল বলে আমার মনে পড়ে না। এইভাবে সরাসরি ছিল না। আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকা উচিত আমি মনে করি। সো সেই পার্সপেক্টিভে এটাকে আমি একটা পজিটিভ জায়গায় দেখবো যে আমরা এরকম একটা পদের গুরুত্ব অনুভব করলাম। উনি এইখানে গিয়ে কেমন করবেন সময় বলবে। আরেকটাও গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে কখনো প্রতিরক্ষা মন্ত্রী ছিল না। কোনো একটা অদ্ভুত কারণে আমাদের প্রধানমন্ত্রীরা কেন যেন ইনসিকিউর ফিল করতেন, অথচ ভারতে কিন্তু আছে ট্রেডিশনালি। আমরা ভারতের কথা বলছি কাছে বলে, সারা পৃথিবীতেই আছে, কিন্তু আমাদের ভারতের মতো দেশেও প্রতিরক্ষা মন্ত্রী আছে, কিন্তু ট্রেডিশনালি আমাদের প্রধানমন্ত্রীরা এই মন্ত্রণালয় তাদের হাতে রাখতেন। এবার আমরা দেখলাম তিনি তাকে এই ব্যাপারেও সাহায্য করবেন এবং আমরা ধরে নিতে পারি যেহেতু প্রধান উপদেষ্টা অনেক বিষয়ে ব্যস্ত থাকেন, একটা বড় দায়িত্ব তিনি এখানে পালন করবেন। সো আসলে প্রধান উপদেষ্টা ভালো জানেন যে তিনি কোন কোন যোগ্যতার পরিপ্রেক্ষিতে তার অত্যন্ত মিস্টার খলিলুর রহমানের খুবই ব্রাইট একটা একাডেমিক এবং কাজের ক্ষেত্রে খুবই ব্রাইট অ্যাচিভমেন্টস আছে। এখন উনি এখানে কেমন করবেন এটা সময় বলবে। রোহিঙ্গা বিষয়ক যে হাই রিপ্রেজেন্টেটিভ তিনি হিসাবে কাজ করেছেন, আসলে রোহিঙ্গা সংকটটা যে জায়গায় গেছে আমরা সোফার যে খুব বেশি কিছু দেখেছি তা না। 1,80,000 রোহিঙ্গাকে এইখানে মূলত বড় অর্জনটা যেটা হয়েছে সেটি হলো এদেরকে রোহিঙ্গা হিসাবে স্বীকার করে নেওয়া। জি, এই মুহূর্তে ইচ্ছে করলে কিন্তু মিয়ানমার যদি চায় যে তাদেরকে নিয়ে যাবে, সেটা কিন্তু পরিবেশটা নেই। এখানে আরাকান আর্মি রয়েছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন যেতে হবে, কিন্তু মূল অর্জনটা হয়েছে আমার মনে হচ্ছে এদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করে এবং প্রত্যাবাসন যোগ্য বলেছে। এবং যেটা হয়েছে এই চেষ্টাটা, এই তালিকা কিন্তু অনেক আগে আওয়ামী লীগের আমলেই পাঠানো হয়েছিল, এতদিন তো এটা শুরু হয় নাই। যদি আজকে সুযোগ নেই, সুযোগ থাকলে দেখানো যেত যে এগুলোর আসলে কার্যত খুব বড় ইম্প্যাক্ট হচ্ছে তা না। কিন্তু ওই যে বললাম যে ওখানে উনি সাফল্য কতটুকু পেয়েছেন বা আরেকটু সময় দেখতে হবে, আর এই দায়িত্বে উনি আসলে কি করছেন টাইম উঠছে। কিন্তু আমি অন্তত এটাকে দুটো ব্যাপারকেই, মানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনোদিন কোনো ব্যক্তির হাতে আলাদাভাবে দেয়া হবে আমি এটা দেখতে চাই, কারণ শুধু প্রধানমন্ত্রী ছাড়া আর কারো আমি বিশ্বাস করি না, এটা যেন না হয়। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা জরুরি ছিল, পদটার প্রয়োজনীয়তা বোধ হয়েছে, তিনি যদি ভালো করেন তিনি সেখানে থাকবেন, প্রয়োজন হলে অন্য কেউ আসবেন, কিন্তু এই পদটা তৈরি হচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সাইন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আমরা লক্ষ্য করছিলাম যে ট্রাম্প সরকার যখন ক্ষমতায় আসলেন তখন থেকেই বাংলাদেশ একটু সচেতন হলো এবং আমরা লক্ষ্য করলাম তারা একটু দৃষ্টিভঙ্গি পাল্টালো, মানে তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগটা বাড়ালো এবং আমরা ইদানিং খবর পাচ্ছি যে এই যোগাযোগটা বেশ জোরদার করা হয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ট্রাম্প আসার পরে তার প্রাথমিক অ্যাটিটিউড কি ছিল? সে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এবং সে গ্রেট বানানোর আলাপ করছে, কিন্তু এটার মাধ্যমে সে আমেরিকার গ্রেটনেস নষ্ট করছে। মানে আসলে উনি যা করছেন এটার ফল শেষ পর্যন্ত চায়নার দিকে যাবে। উনি সারা পৃথিবী থেকে আমেরিকার যত ইনভলভমেন্ট আছে এগুলো কমাতে কমাতে শেষ করছেন। ফলে বাংলাদেশ তখনই বুঝতে পেরেছিল বা বোঝা উচিত ছিল, আমরা যে কেউ ইন্টারন্যাশনাল পলিটিক্সের খোঁজ খবর রাখলে বুঝবো যে আমেরিকা আগে যেভাবে পৃথিবীকে দেখতে, যে আপনি ইউএসএইডের উদাহরণ দিলেন, ইউএসএইড খুব সামান্য টাকা আমেরিকার বাজেটের হিসাবে, আমেরিকার বাজেটের 0.5% মতো একটা অ্যামাউন্ট সে ইউএসএআইডিতে খরচ করতো। অঙ্কটা আমি ভুল না করে থাকলে $60 বিলিয়ন মতো।
আমেরিকার কাছে এটা কোনো টাকা না, মানে তাদের টোটাল ফেডারেল বাজেটের 1%ও না, 0.5%-এর সামান্য বেশি। তো সে এটা পর্যন্ত তুলে নিচ্ছে, সে নেটো থেকেও সরে যাবে সম্ভাবনা আছে, WHO থেকে আগেও একবার সরেছিল, এবার আবার সরেছে। প্যারিস যে জলবায়ু চুক্তি সেটা থেকে সরে গেছে, এর আগেও কিন্তু সে করেছে। ফলে বাংলাদেশ যেটা বুঝতে পারলো যে আমেরিকার সাথে ভবিষ্যতের যে সম্পর্ক আছে সেটা গ্লোবালি খুব বেশি ভালো জায়গায় থাকবে না, সুতরাং বাংলাদেশ রাইটলি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার যোগাযোগ বাড়িয়েছে। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা কিন্তু আমেরিকাতে পোশাকে জিএসপি পাই না, জিএসপি ছাড়াই আমরা এই বাজারটা করেছি, আমাদের 15% ট্যাক্স দিয়ে কিন্তু ঢুকতে হয়, কিন্তু ইউরোপে আমাদের জিএসপি আছে। ফলে ইউরোপের জিএসপি এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা 3 বছর ট্যারিফ সুবিধা পাবো, মানে 26 আমরা গ্র্যাজুয়েট হব, 29 পর্যন্ত আমরা এই সুবিধা পাবো। এরপর কিন্তু আমরা আর এই জিএসপি পাচ্ছি না। তখন ব্যক্তিগত আলোচনার মাধ্যমে জিএসপি প্লাস একটা সুবিধা করা যায়, সেই ক্ষেত্রে ওরা যদি অ্যাগ্রি করে আমাদেরকে এই সুবিধাটা এক্সটেন্ড করবে। ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী যে এলডিসি হলেই দিতে হবে ওই বাধ্যবাধকতা নেই। এই আলোচনা অনেক দিন থেকেই চলছিল, তাদের বেশ কিছু শর্ত আছে। সো বাংলাদেশ শুধু পোশাক শিল্প না, অন্যান্য ক্ষেত্রেও ইউরোপের সাথে আলোচনা করাটাই খুবই স্বাভাবিক কথা। এখানে একটা বিষয় আপনি জানেন নিশ্চয়ই, যে প্রায় 25 বছর আগে ইউরোপের 27টি রাষ্ট্রের ওই জোটের সঙ্গে একটা সহযোগিতা চুক্তি সই করেছিল ঢাকা, যা মূলত ছিল উন্নয়ন সহযোগিতা কেন্দ্রিক। এবার সেই সহযোগিতাকে পরের ধাপে অর্থাৎ রাজনৈতিক পর্যায়ে উত্তরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তি, যেটা পিসিএ নামে পরিচিত, এটা সই করতে যাচ্ছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব নজরুল ইসলাম একটা ডেইলি পত্রিকাকে বলেছেন যে ইউএর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা রাজনৈতিক উত্তরণ ঘটবে পিসিএ সইয়ের মাধ্যমে। ফলে রূপরেখা চুক্তির সই হলে গণতন্ত্র, সুশাসন, নিরাপত্তা, মানবাধিকার পাশাপাশি অর্থনীতি এবং ব্যবসা ও বিনিয়োগের মতো নানা ইস্যুতে সহযোগিতা আরও জোরদার করবে। এর মানে একটা ব্যাপক ব্যাপার। ইনফ্যাক্ট বাকি প্রথম যেগুলো বললেন এগুলো ইউরোপীয় ইউনিয়নের শর্ত। সে তার জিএসপি বলেন, পিসিএ চুক্তি বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে সে একটা দেশের গণতান্ত্রিক অবস্থা, শ্রমিকদের অধিকার, মানবাধিকার, এরকম নানান রকম শর্ত দেয়। সো আমরা ওই যে বললাম, আমেরিকার এখন ফান্ডেড যে বাংলাদেশে প্রচুর প্রকল্প ছিল, সেগুলো তো আসলে ফান্ডিং এখন আর পাচ্ছি না। আমাদের সেই ধরনের ফান্ডিং তো লাগবে। বাংলাদেশে হাজার হাজার মানুষ, মানে যারা জবের দিক থেকেই তারা এফেক্টেড হয়েছেন এবং বেনিফিশিয়ারি হিসাবে আরও বহু হাজার মানুষ এফেক্টেড হয়েছেন। সো আমাদের অল্টারনেটিভ জায়গাগুলোর চেষ্টা করা, কানাডার সাথে চেষ্টা করা, সেই চেষ্টাগুলো হচ্ছে। এখন শুধু ইউরোপও না, আমরা আসলে অন্যান্য যেসব দেশ এখন ধনী হয়ে উঠছে, চায়নার সাথেও এই আলাপ হতে পারে যাতে তারা এখানে আসে। সো আমরা রাইট নিয়ে কাজটা করছি, এটা অনিবার্যই ছিল আসলে। এবং এটা অনেকে বলছেন যে এই চুক্তিটা যদি হয় তাহলে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার সাথে সাথে ব্যবসায়িক একটা ভালো সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়িক সুবিধা পাওয়া যাবেই, এবং আমি যেটা বলছিলাম যে অন্য জিনিসগুলো আসলে প্রিরিকুইজিট, প্রিকন্ডিশন, আপনি ওগুলো যদি ঠিক না করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, আমরা জিএসপি নিয়ে সাথে প্রচুর আলোচনা করি। আওয়ামী লীগের সময় এই যে জিএসপি প্লাস পাবে কিনা সিরিয়াস সন্দেহ ছিল, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তার এই যে মানবাধিকার, তার নির্বাচন, সো এই চুক্তিগুলো বরং এটা হবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদেরকে ঠিকঠাক করতে হবে। সো এই জিনিসগুলো ঠিকঠাক রাখা, তাহলে সব দিক থেকে সুবিধা, একটা রাষ্ট্র ভালো থাকে, ট্রান্সপারেন্ট থাকে, জনগণ ভালো থাকে, ব্যবসা বাণিজ্য হয়, সেই বিবেচনা এগুলো চমৎকার চুক্তি যদি আমরা করতে পারি এবং সেটা মেনটেন করতে পারি। ট্রাম্পের তুলপার করা সিদ্ধান্ত, কেউ কেউ সুনামি বলছেন, কেউ বলছে 100 বছরের মধ্যে অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল ট্রাম্প খানিকটা হলো পিছু হটেছে। উনি পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন। এই সময় শুল্ক থাকছে 10%। তবে চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করেছে এই ডোনাল্ড ট্রাম্প। খুবই অবিশ্বাস্য ঘটনা। তবে তিনি যে এই ধরনের একটা স্থগিতাদেশ দিতে পারেন সেই প্রেডিকশন ছিল। মানে আমরা খেয়াল করবো, উনি যখন ট্যারিফ ইম্পোজ করলেন তারপর সারা পৃথিবীর শেয়ার মার্কেট ফল করতে শুরু করলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে তেলের দাম। মানে তেলের দাম পড়তে শুরু করেছে খুব ফাস্ট, $60 নেমে এসেছিল গত 21 বছরের মধ্যে সবচেয়ে কম। এখন এটা কেন? কারণ প্রেডিকশন হচ্ছে ওনার এই স্টেপের কারণে পৃথিবীব্যাপী একটা মন্দা শুরু হয়ে যাবে। আচ্ছা, এ হলো এক। 2 হলো, ট্রাম্প যেটা চেয়েছিলেন সেটা প্রাথমিকভাবে কিন্তু অর্জিত হয়েছে। এবং কেন চায়নারটা স্থগিত করেননি? কারণ চায়না রিটালিয়েট করেছে। এখন চায়নার সেই শক্তি আছে, চায়নার পায়ের নিচে মাটি শক্ত, চায়নাও পাল্টা তার পরাশক্তি হিসাবে সেও বিরাট অর্থনৈতিক পরাশক্তি। এখানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখবো, অ্যাবসলিউট ডলারের হিসাবে চায়না পৃথিবীর দ্বিতীয় অর্থনীতি।
জাস্ট ডলারের অঙ্কে। কিন্তু ডলারের একটা হিসাব আছে, পিপিপি বলে, মানে পারচেজিং প্রাইস প্যারিটি। ডলার ক্রয় ক্ষমতার উপরে যদি ভিত্তি করা হয় তাহলে কিন্তু চায়নার ইকোনমি আমেরিকার চাইতেও বড়, কার্যত বড়। ব্যাপারটা এরকম বলি, ধরুন কেউ একজন একটা অ্যাপল কিনবে, এখন আমেরিকা একজনের কাছে $1 থাকা আর চায়না একজনের কাছে $1 থাকা কিন্তু একই না। আমেরিকার $1 যে বাইং ক্যাপাসিটি, চায়নায় কিন্তু সেই $1 বাইং ক্যাপাসিটি তার চাইতে বেশি, সেইভাবে আর কি হিসাবটা। তো এখন চায়না রিটালিয়েট করেছে, কিন্তু বাকিরা অতটা করেনি। কেউ কেউ মুখে বলেছে, 2-1টা স্টেপ নিয়েছে। আমেরিকা যেটা চেয়েছিল আসলে, এটা কেন দিয়েছে, সে চেয়েছিল যে এক ধরনের আলোচনা শুরু করুক। ট্রাম্প কিন্তু এই ধরনের লোকজন যেটা হয়, আত্মপ্রেমিক হয়, নার্সিসিস্ট হয়, সে বিরাট খুশি, তাকে সবাই স্যার ডাকছে, তাকে নানান রকম কথা বলছে, স্যার করছে, সেটাই দেখতে চেয়েছিল। এবং বহু দেশ, সংখ্যাটা অন্তত 70, আমি হোয়াইট হাউসের একটা ব্রিফিং দেখলাম, তারা পাল্টা তার সাথে এখন আলোচনা যেতে চাইছে। ট্রাম্প এটাই চেয়েছিল এবং সে নিজে তাকে এটাই বলে যে সে বিরাট ডিল মেকার, সে ডিল করতে পারে। সো এবং টু সাম এক্সটেন্ট ইজ নট রং, ইরানকে চাপ দিয়ে ইরানকে এখন ডিলের পথে আনার চেষ্টা করছেন তিনি। তো যাই হোক, ওনার প্রাথমিক উদ্দেশ্য যেহেতু সফল হয়েছে এটা। এবং একটা জিনিস একটু যোগ করে রাখা জরুরি, ট্রাম্পের যে ইনার সার্কেল, ওনার এই পাগলামি ওই ইনার সার্কেলও আসলে খুব পছন্দ করছেন। বিশেষ করে একজনের নাম যদি বলি, এই মুহূর্তে ট্রাম্পের পর বলা হয় সবচেয়ে পাওয়ারফুল মানুষ এলন মাস্ক। মাস্ক এই ট্যারিফের ঘোর বিরোধী, উনি প্রকাশ্যে বাণিজ্য উপদেষ্টাকে যাতা বলেছেন। সো মাস্কেরও তীব্রতার ইনার সার্কেলের মধ্যে এটার সিরিয়াস বিরোধিতা আছে। তো সব কিছু মিলিয়ে উনি সিদ্ধান্তটা নিয়েছেন এবং উনি অ্যাপারেন্টলি যেটা দিয়ে ওনার মুখ বাঁচাতে পারলেন সেটা হচ্ছে, আমার সাথে যেহেতু অনেকে ডিল করতে চাইছে, ঠিক আছে আমি ডিল হয় কিনা দেখি। আর চায়না যেহেতু তার সাথে রিটালিয়েট করেছে, চায়নার উপরে ট্যারিফ দেওয়ার পর চায়না তাকে পাল্টা ট্যারিফ ইম্পোজ করেছে, আবার উনি করেছেন, আবার চায়না করেছে, সেই কারণে চায়নার সাথে এটা রইল। এবং আমাদের এখন আগ্রহের জায়গা হবে চায়নার সাথে আসলে কি দাঁড়ায়। তবে যেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট, 10% বেস ট্যারিফ কিন্তু রয়েই গেল। ট্রাম্পের রিপাবলিকান পার্টির ক্যাম্পেইনের সময় ট্রাম্প এটা আরও বেশি, রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে একটা বেসিক ডিফারেন্সের জায়গা হচ্ছে, ডেমোক্র্যাটরা একটু ইনকাম ট্যাক্স বেশি নিতে চায়, রিপাবলিকানরা রাদার নিও লিবারাল ইকোনমিক পলিসিতে যত কম ইনকাম ট্যাক্স নেওয়া যায়। সো সে যখন প্রচুর ইনকাম ট্যাক্স কম নিচ্ছে, তার ট্যারিফ তো আসলে আদতে একটা ট্যাক্স শেষ পর্যন্ত দাঁড়ায়, তার আসলে ফেডারেল খরচ করার মতো যথেষ্ট টাকা নেই। সো 10% ট্যারিফ যদি বহাল থাকে, তার জন্য এটা একটা বিরাট টাকা যোগান দেবে, সে ওটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। সো আমরা সামনে দেখবো আসলে এখন ডিলগুলো কেমন হয়। এখানে এই লড়াইতে দুটো জিনিস সামনে আসছে, একটি হলো ডলার কি দুর্বল হয়ে যেতে পারে, খুব সম্ভাবনা আছে। মানে ডলার কেন শক্তিশালী ছিল, আমরা যদি এই প্রশ্ন করি, ডলার কেন পৃথিবীর এইরকম মুদ্রা, ইভেন ডলারকে যখন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে ফেলা হলো, একটা সময় তো ডলার ভ্যালুয়েবল ছিল কারণ ডলার তার এগেনস্টে গোল্ড রাখতো, এক সময় যখন ওটা থেকে সরালো, ডলার করলো কি, তখন পেট্রো ডলার হয়ে গেল, পেট্রোলিয়ামের সাথে ডলারের ট্রানজ্যাকশন ওই সময় থেকেই তো শক্তিশালী হলো, যখন তেলের মূল্যের সঙ্গে ডলারের সম্পর্ক হলো এবং ডলারকে দিয়ে করতে থাকলো। একই সাথে আমেরিকার অর্থনীতি সারা পৃথিবীর সাথে এমনভাবে কানেক্টেড ছিল, আমেরিকাকে ছাড়া চলা যেত না, পরিস্থিতিটা এইরকম। কিন্তু আমেরিকা যখন নিজকে এই গ্লোবাল বিশ্ব ব্যবস্থা থেকে, ইউনিভার্সাল ব্যবস্থা থেকে বিযুক্ত করে ফেলছে, অনিবার্যভাবেই আমেরিকার অর্থনীতি দুর্বল হবে এবং আমেরিকার ডলার মূল্য হারাবেই, এটা কোনো সন্দেহই নেই। কারণ অলরেডি একটা মুদ্রা মাথাচাড়া দেওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রিক্স, তাদের নিজস্ব একটা মুদ্রা তৈরি করার চেষ্টা করছে। এর আগে ইউরো চেষ্টা হয়েছিল কিন্তু ইউরো পেরে ওঠে না, কিন্তু ব্রিক্সের সম্ভাবনা আছে, কারণ অন্তত সবচেয়ে বড় দুইটা বাজার পৃথিবীর, চায়না এবং ইন্ডিয়ার অর্থনীতি বড় না হলে তার ডোমেস্টিক বাজারটা বিরাট, তারা এখানে, ব্রাজিলের বাজারের ডোমেস্টিক বাজার কিন্তু বেশ বড়। সো ব্রিক্স যদি একটা মুদ্রা তৈরি করে, বিশেষ করে চায়না যেখানে আছে, চায়না যদি তার ইনার পলিসি একটু ঠিকঠাক করে আনে, তাহলে এটা একটা এখনো অনেক দূরে, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমেরিকার অর্থনীতিতে ট্রাম্প যা করছেন সেটা চলতে থাকলে ডলার দুর্বল হবে, খুব রাতারাতি পাল্টে যাবে না সব কিছু, কারণ সবাই এখন অল্টারনেটিভ খুঁজছে। আমাদের নিশ্চয়ই মনে আছে সৌদি আরবের সাথে 2-3 বছর আগে তারা চায়না ইউয়ানে কেনা বেচা করবে বলে কথা বলছিল। তো আস্তে আস্তে যখন উনি অন্যদেরকে চাপ দিতে থাকবে, প্রত্যেকে তার অল্টারনেটিভ চাপ তৈরি করার চেষ্টা করবে। একটা জিনিস কিছুটা তো কমেছেই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশের মানুষ যখন বাইরে যেতেন তখন কিন্তু ডলার নিয়ে যেতেন, এখন কিন্তু তা করছে না, তারা ওই দেশের মুদ্রা নিয়ে যাচ্ছে। এটা আগে কিন্তু এত বেশি ছিল না, এখন এটা স্বাভাবিক পর্যায়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় সেটি হলো যে এটা নতুন, অনেকের কাছে অবাক মনে হচ্ছে, কিন্তু কেউ কেউ বলছে যে ট্রাম্পের এই পাগলামির কারণে চীন এক ধরনের লাভ হয়ে যেতে পারে, লাভবান হতে পারে।
নিশ্চয়ই, এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। নিশ্চয়ই। মানে তার দুটো পাগলামি, একটা হচ্ছে তিনি গ্লোবাল বিভিন্ন জায়গা থেকে নিজকে সরিয়ে নিচ্ছেন, যখন সরিয়ে নেবেন তখন সেই জায়গাগুলো চায়না দখল করছে বিভিন্ন জায়গায়, সে তার দেশ থেকে। এর আগের বার, আমরা তো এইবার মাত্র ওনার অল্প কিছুদিন গেল, এর আগের বার 4 বছরে উনি আফ্রিকা থেকে পুরোপুরি আমেরিকাকে প্রত্যাহার করেছেন, প্রায় পুরোপুরি। পুরো আফ্রিকা এখন চায়নার দখলে, ব্যবসা থেকে শুরু করে পলিটিক্যাল সিস্টেম, প্রায় সব দেশে চায়নার একচ্ছত্র আধিপত্য, এবং কিছু কিছু জায়গায় রাশা। এবং আমরা খেয়াল করবো যে রাশার এই প্রভাবের কারণে কিছু কিছু দেশে ফ্রান্সের আদি যে উপনিবেশগুলো ছিল সেখানে ফ্রান্সের ইনফ্লুয়েন্স ছিল, সৈন্য সরাই নিতে হয়েছে। সো একচ্ছত্রভাবে চায়না এবং তার মাইনর পার্টনার হিসাবে রাশায় এসে ঢুকছে। আর ইকোনমিক্যালি যখন সে সরতে থাকবে, ধরুন পৃথিবীতে যে চ্যারিটির যে বাজার, আমি এভাবে বলি $60 বিলিয়ন বাজার আছে, এটা থেকে যখন সে সরে যায় তখন কেউ না কেউ ঢুকবে। ইউরোপ কিছুটা পারবে, কিন্তু চায়নার মতো পারবে না। চায়না এখানে সে তার মানে যে অনুদান আছে, গ্র্যান্ট আছে, সেটা না দিক, কিন্তু টাকা তো লাগছে, সে লোন নিয়ে গিয়ে হলেও কিন্তু তার তো লোন দেওয়ার টাকা আছে। চায়না সিরিয়াসলি একটা ট্রেড সারপ্লাসের দেশ, সে ওই লোনগুলো নিয়ে গিয়ে হাজির হবে। সুতরাং চায়নার ফুটপ্রিন্ট বাড়তে থাকবে অনিবার্যভাবেই। এবং বলা হয় যে ট্রাম্পের আসলে এসব পদক্ষেপ চায়নাকে টার্গেট করে দেখানো হচ্ছে, দিনের শেষে সর্বোচ্চ বেনিফিশিয়ারি চায়না হবে, কোনো সন্দেহ নাই। মানে চায়না তো আমেরিকার যে বিশ্ব ব্যবস্থা সেটাকে চাপ দিচ্ছিল দীর্ঘদিন থেকে, সে মাথা তুলে দাঁড়াতে চায়। ট্রাম্প আগের 4 বছরে এটাকে সিরিয়াসলি ধ্বংস করেছেন, বাইডেন তার সর্বোচ্চ চেষ্টা করেও পেরে ওঠেন নাই। এই 4 বছরে শেষে গিয়ে আমরা দেখব আমেরিকা সেই অর্থে যে ইউনিভার্সাল সুপার পাওয়ার, একমাত্র সুপার পাওয়ার বলা হচ্ছিল, সেটা আর থাকছে না মোটামুটি। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে প্রযুক্তিগত দিক, যেটা জি সবসময় যেটা আমেরিকা মাতব্বর করতেন জি যোগ্যতার সঙ্গে, জি তার সে যোগ্যতা রয়েছে বলেই করতেন, জি কিন্তু চায়না কিন্তু সে জায়গাটা ছাড়িয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং চায়নার ইনভেস্টমেন্ট ইজ আনবিলিভেবল। আমি তাহলে একটা রিসেন্ট এক্সাম্পল আমরা নিশ্চয়ই সবাই খেয়াল করেছি, মানে চ্যাট জিপিটি নিয়ে যখন প্রচুর আলোচনা হলো, চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিংয়ে যখন বিলিয়নস অফ ডলার খরচ করা হয়েছে, সেখানে চায়নার ডিপসিক যখন আসলো, একই রকম একটা এফিসিয়েন্সি সে ল্যাঙ্গুয়েজ মডেল হিসাবে দেখাচ্ছে, কিন্তু সে কয়েক মিলিয়ন ডলারে এই কাজটা করেছে। সামনে পাওয়ারের যে মূল বিষয় ফিউশন রিঅ্যাক্টর, মানে আমরা এতদিন পর্যন্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টর করেছি ফিশন, মানে পারমাণবিক, মানে পরমাণু ভেঙে করেছে, আমাদের যেমন রূপপুরে হয়েছে। বোমা তো 2 রকম, একটা হলো ফিশন বম হিরোশিমা, আর একটা হচ্ছে হাইড্রোজেন বোমা বলে আমরা চিনি, থার্মোনিউক্লিয়ার বোমা। ওখানে ফিউশন হয়, মানে ওখানে দুটো হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়, ওখান থেকে তীব্র তাপ তৈরি হয়, মানে সূর্যে যা হয় সূর্যে এই রিঅ্যাকশনটা হয়। তো আমেরিকা রিসার্চ করছে, আর সারা পৃথিবীরও একটা ফিউশন রিঅ্যাক্টর হয়েছে। মজার ব্যাপার হলো চায়না রিসেন্টলি তার নিজস্ব ফিউশন রিঅ্যাক্টর তৈরি করেছে, এবং বলা হচ্ছে সে আর সবাইকে পেছনে ফেলে দিতে পারে, এবং এটা একটা অকল্পনীয় পরিমাণ পাওয়ার তৈরি করবে। সেই পাওয়ার জেনারেশনও চায়নার হাতে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। নট অনলি দ্যাট, একটা খুব গুরুত্বপূর্ণ কাটিং এজ ইন্ডাস্ট্রিতে চায়না পেছনে ছিল বলে বলা হচ্ছে, সেটা হলো চিপ, সেমিকন্ডাক্টর চিপ। আমরা জানি যে এই একটা জায়গায় পৃথিবীর হাই এন্ড যত চিপ আছে সব তাইওয়ানে তৈরি হয়। তাইওয়ানে TSMC বলে একটা প্রতিষ্ঠান আছে, সেমিকন্ডাক্টর কোম্পানি, তারাই সব 90% হাই এন্ডগুলো সব, মানে আমাদের এই যে খুব হাই এন্ড, আমরা অনেকে যারা মোবাইলের খোঁজ খবর রাখি, আমরা দেখবো যে ওখানে লেখা আছে, এখানে এই স্ন্যাপড্রাগনের 8 Gen 3 আছে, 8 Elite আছে, এরকম লেখা থাকে। ওটা 3 ন্যানোমিটার চিপ, 4 ন্যানোমিটার চিপ, এগুলো সব কিন্তু TSMC-তে তৈরি হওয়া। মানে যত ছোট ন্যানোমিটারের চিপ তৈরি করা যায়, ছোট জায়গার মধ্যে অনেক বেশি চিপ ঢোকানো যায়, অনেক এনার্জি এফিসিয়েন্ট হয়। চায়না এগুলোতে বেশ পিছিয়ে ছিল, মানে অন্তত 10-12 বছর পিছিয়ে ছিল। এখন বলা হচ্ছে চায়না খুব কাছে চলে এসছে, এবং সে যে ডিপসিক করলো, সে তার নিজস্ব চিপ দিয়ে, হাই এন্ড চিপ দিয়ে না, সে তার নিজস্ব চিপ দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পেরেছে। সো ইটস অ্যান অ্যালার্মিং সাইন যে চায়না করবে। চায়না মিলিটারিতে এগিয়ে আসছে, চায়নার নেভির জাহাজের সংখ্যা কিন্তু এখন আমেরিকা চাইতে বেশি। নেভিতে 2টা হিসাব আছে, একটা টনেজ, কত টন মোট আছে, টনেজের হিসাবে জাহাজ বড়র হিসাবে, টনে যদি ওজন দেই তাহলে আমেরিকা চাইতে তার নেভি ছোট। কিন্তু জাহাজের সংখ্যা যদি হিসাব করা হয়, পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি নেভির জাহাজ আছে চায়নাতে। সে তার টপ ক্লাস মিসাইল তৈরি করছে, টপ ক্লাস ফাইটার্স তৈরি করছে। আমেরিকার F-35-এর মতো J-20 প্লেন, যেটা একেবারে রাডারকে ফাঁকি দিতে সম্ভব। সো চায়না টেকনোলজিতে এখন অনেক অনেক এগিয়ে গেছে। বিরাট চ্যালেঞ্জের প্রশ্ন এটা। আপনি একটা উল্লেখ করেছিলেন নেটোর বিষয়টা, এবং আপনি দেখছেন যে ইউরোপীয় ইউনিয়ন যে 27টা দেশ নেটো নিয়ে খুবই চিন্তিত। জি, কারণ তারা এতদিন তাদের যেটা কল্যাণমূলক রাষ্ট্র সেটা করতে পেরেছিল, কারণ প্রতিরক্ষা ব্যয় তাদের খুবই সীমিত অবস্থা ছিল। এখন তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হচ্ছে।
এবং এই ট্রাম্পের এই সমস্ত কারণে পুরো ইউরোপ ইউনিয়নকে নতুন করে ভাবতে হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে। ইউরোপে একটু অপরাধও আছে, সেটা হলো নেটো চুক্তিতে ছিল প্রত্যেকটা দেশ তার জিডিপির অ্যাটলিস্ট 2% দেয়নি, ওরা দেয়নি, ওরা কেউই দেয়নি। এবং সেই টাকা আপনি যেটা বললেন তারা ওয়েলফেয়ারে খরচ করেছে, তাদের নাগরিকদেরকে ভালো রেখেছে। ওরা তারা আমাদের মতো চুরি করে নেই ওই টাকা, শেখ হাসিনার মতো তারা এটা তাদের নাগরিকদেরকে সুবিধা দিয়েছে। কিন্তু এখন আসলে এই প্রশ্ন তৈরি হয়েছে এবং এখন 2% তারা খরচ করতে শুরু করলে আসলে আর হবে না। এবং এখন সবচেয়ে বড় অ্যালার্মিং সাইন যেটা, সেটা আমি রিসেন্টলি দেখলাম ইউরোপের যারা জিওপলিটিক্যাল এক্সপার্টস আছেন তারা মনে করেন ট্রাম্পের সময়েই ভ্লাদিমির পুতিন কোনো নেটো দেশকে ইনভেট করতে পারেন এবং সেটার জন্য উনি 2-3 বছর হয়তো সময় নেবেন, কারণ ইউক্রেনের উপরে হামলা করার কারণে তার অস্ত্রের পরিমাণের যে স্টক আছে তাতে চাপ তৈরি হয়েছে, অনেক কিছু কমে গেছে, ডিপ্লিটেড হয়েছে, সেটা ঠিকঠাক করে, কারণ উনি এই পরীক্ষাটা হয়তো করে নেবেন যে নেটো সদস্য, কারণ নেটোর আর্টিকেল 5 বলছে নেটোর কোনো সদস্যকে যে কোনো দেশ যদি আক্রমণ করে ওটা নেটোকে আক্রমণ করার মতো, সবাই তখন এটার বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং অনেকেই সন্দেহ করেন না ট্রাম্প আসলে সেটা করবেন না। সো ইটস এ হিউজ রিস্ক, কারণ ওনার ভাষ্য মতে উনি নেটোর প্রতি আসলেই মোটেও সুখী নন। তো ফলে এখন ইউরোপ প্রচুর তাদের সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে। এবং শুধু সেটা না, জার্মানিতে এই আলাপ শুরু হয়েছে যে জার্মানির নিজের নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা উচিত কিনা। এটা তো হাইলি টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি, ওনাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করছে তারা নিজেরাই, চাইলে বোমা তৈরি করা তাদের কোনো ব্যাপারই না। সো আরও অনেক দেশ এখন ইউরোপের, অন্তত জার্মানি এই আলাপ সিরিয়াসলি করছে যে আমাদের নিজস্ব নিউক্লিয়ার ওয়েপন দরকার। এখন সামনে আসলেই খুব অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে পুতিন সম্ভবত তার সাবেক সোভিয়েট কিছু দেশ, 3টা দেশ অন্তত, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া, এটার যে কোনোটাতে উনি ইনভেট করার চেষ্টা করতে পারেন, এই আলাপ হচ্ছে। এবং ট্রাম্পের সময়ে সো আমরা খুবই আনরেস্ট এবং খুবই বিপজ্জনক একটা সময়ের দিকে সামনে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। নির্বাচন আচরণবিধি অনেক কিছু পরিবর্তন করতে যাচ্ছে নির্বাচন কমিশন, এবং অতীতে যা হয়নি এমন কিছু কিছু বিষয় তারা করার চেষ্টা করছে। যেমন এটা মোটা দাগে বেশি আলোচিত হচ্ছে, যেটা মানুষ সহজে বুঝে, নির্বাচনী প্রার্থীদের পোস্টার থাকবে না, এরকম অনেক কিছু। আপনি নিশ্চয়ই বিষয়টি দেখেছেন, আর আপনি তো নির্বাচন সংস্কার কমিশনের সদস্য, আপনি টোটালি জানেন বিষয়টি, আমাদের একটু বলবেন? একটা জিনিস হচ্ছে, আমাদের নির্বাচনী যে ব্যবস্থা যেভাবে চলছিল, যেভাবে ক্যাম্পেইন চলতো আগে, এটার একটা সংস্কার ইজ আ মাস্ট। কারণ ধরুন এই যে পোস্টারের আলাপটা, এটা আমরা আমাদের কমিশন থেকেও বলেছি এটা হওয়া উচিত না। প্রথম একটা পদক্ষেপ হয়েছিল গত 1-11 সরকারের সময়, সেটা হলো রঙিন পোস্টার নিষিদ্ধ হয়েছিল। এরপর থেকে আমরা দেখলাম সাদা কালো পোস্টার হয়েছে এবং নিয়ম করা হয়েছিল পোস্টার দেয়ালে সাঁটানো যাবে না। তারপরে আমরা দেখলাম মোটামুটি সেটা ফলো করা হয়েছে, ওটা দড়িতে ঝোলানো হচ্ছিল। কিন্তু এটা বিরাট পরিমাণ জঞ্জাল তৈরি করে এবং একটা খুব ভয়ঙ্কর ব্যাপার আছে যেটা আমরা অনেকে খেয়াল করি না। সাদা কালো হওয়ার পরও যেহেতু নির্বাচন শীতকালে হয়, কুয়াশা পড়ে, ফলে বলতে ল্যামিনেট করা হয়। এবং তাহলে খেয়াল করুন কি পরিমাণ প্লাস্টিক ছড়িয়ে পড়ছে আমাদের এই যাবতীয় ব্যবস্থার মধ্যে। আমরা হাজার টন প্লাস্টিক ছড়িয়ে পড়ছে আমাদের সুয়ারেজ সহ সব জায়গায়। মানে সবচেয়ে ডিজাস্টারাস বিষয় কিন্তু এই প্লাস্টিকটাও। এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, এই ধরনের বিষয় থাকার কারণেই নির্বাচনী ব্যয় আকাশচুম্বী হচ্ছে। এটা সাধারণ মানুষের পক্ষে ভিজিবল থাকা যায় না। পোস্টারের ব্যাপারে একটু অন্যরকম একটা জিনিস যোগ করতে চাই আপনাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একসময় পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে পোস্টার টোস্টার কিচ্ছু ছিল না। জি, কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনে যখন পোস্টারের মাত্রা ছাড়িয়ে গেল, তখন তারা সেই অপসংস্কৃতিটা গ্রহণ করল।
আমরা চাই আসলে একটা মানুষের অনেক টাকা না থাকলেও তিনি যেন নির্বাচন করতে পারেন। নির্বাচনী ব্যয়টা এমন জায়গায় নিয়ে গেছে, আপনাকে ন্যূনতম ভিজিবল, ধরুন সবাই পোস্টার বা 2-3 জন এত পোস্টার করেছে, আপনি মানুষের সামনে ভিজিবল আর থাকতে পারছেন না, কারণ আপনি অত টাকা খরচ করতে পারছেন না। সুতরাং এই পদক্ষেপটা আমরাও সাজেস্ট করেছি, নির্বাচন কমিশনও বলছে দ্যাটস গুড। কিছু লিফলেট তারা ক্যাম্পেইনের সময় দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আসলে ট্রেডিশনাল এই জায়গাগুলো আস্তে আস্তে শেষও হয়ে ওঠা উচিত। মানুষের কাছে পৌঁছার জন্য এখন তো আপনার ডিজিটাল মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, ওখানে আপনার ডিজিটাল পোস্টার, আপনাকে নিয়ে গান, আপনাকে নিয়ে কবিতা, আপনার ক্যাম্পেইন, আপনি যা চান যেভাবে চান, এবং একটা ভগ্নাংশ টাকা খরচ করে কিন্তু এটাকে বুস্ট করা যায়। আপনি একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বয়সের মানুষের কাছে এগুলো কিছু খরচ করে পৌঁছে দিতে হবে। এটা অনেক খরচও না, যদিও এই খরচটাও কীভাবে ট্রেস করা যায় এটা নিয়ে আমরা আমাদের কমিশন থেকে আলাপ করেছি, যে তাদেরকে এই যে তারা স্পন্সর করবে, বুস্ট করবে, সেটাও কোন কোন অ্যাকাউন্ট থেকে করবে সেই জিনিসগুলো নির্বাচন কমিশনকে দিতে হবে। সো এটা একটা দিক। আচরণবিধির আরেকটা জিনিস সম্ভবত তারা যেটা বলছেন যে প্রত্যেক প্রার্থী তার মতো করে জনসভা করতে পারবে না, একটা জনসভার মধ্যেই সবাইকে এসে ক্যাম্পেইন করতে হবে, এরকম একটা কিছু। এটা করা গেলে ভালো, কিন্তু এটা নিয়ে আমরা ভেবে না সিদ্ধান্ত নিতে পারিনি। কারণটা একটু বলি। একটা জনসমাবেশ হচ্ছে মানে চিন্তার একটা ব্যাপার, আর বাংলাদেশে অ্যাপ্লিকেশনটা কেমন হবে। ধরুন সব দলের প্রার্থী এবং কর্মীরা এসে, প্রার্থীরা এক জায়গায় হলো, আমি ধারণা করি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচন্ড মারামারি হবে ওইখানে, এবং সেটা ঠেকানো। বাংলাদেশে একই দলের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হয়, এখানে সব দলের মানুষজন এসে এক জায়গায় থাকবে, এবং আমি মনে করি এটা একটা মেজর গোলযোগ তৈরি করতে পারে। তারপর আমরা কিছু কিছু জায়গায় এই ধরনের পাইলট করার চেষ্টা করে দেখতে পারি, সেটা হতে পারে। আরেকটা বিষয়, নির্বাচনে ক্যাম্প করে, এটা উঠিয়ে দেওয়া উচিত। আপনি জানেন যে প্রতি ক্যাম্পে কি পরিমাণ টাকা খরচ হয় প্রতিদিন, একটা বাজেট থাকে, মানে আমাদের লাখ লাখ টাকার ব্যাপার দাঁড়ায় প্রতিদিন। আমরা খুব চেষ্টা করেছি নির্বাচনটাকে এত এক্সপেন্সিভ যাতে না রাখা যায়। একটা মানুষ যিনি মোটামুটি যে খরচ, যেমন আমরা এবার খরচের জন্য যেটা সাজেস্ট করেছি, আগে একটা অদ্ভুত নিয়ম ছিল, একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা, 25 লাখ টাকা। এখন ধরুন বাংলাদেশে 2 লাখ ভোটারেরও কনস্টিটুয়েন্সি আছে, 7.5 লাখ ভোটারের, দুটো এক্সট্রিম, অ্যাভারেজ 3.5 থেকে 4 লাখ। তো 25 লাখ টাকা যিনি 2 লাখ কনস্টিটুয়েন্সি ভোটারের কনস্টিটুয়েন্সি, তিনি আর 3.5 হবে না তো। সো আমরা যেটা করেছি সেটা হলো পার ভোটার 10 টাকা। সো যেখানে 2 লাখ আছে তার সীমা হচ্ছে 20 লাখ, যেখানে 4 লাখ আছে তার সীমা হচ্ছে 40 লাখ, যেখানে 7.5 লাখ আছে তার সীমা 75 লাখ। তো যেটা বলছিলাম, ওই যে খরচ আছে সর্বোচ্চ সীমা, আমরা জানি এর বহুগুণ বেশি খরচ হয়। আমি নমিনেশন কেনার খরচের কথা বাদ দিই, এই অন্যান্য, এই যে আপনি ক্যাম্পের কথা বললেন, পোস্টারের কথা বললেন, মানুষজনকে ভোটের সময় নানান রকম ফিনান্সিয়াল বেনিফিট দেওয়ার চেষ্টার কথা বললেন, ভোটের কেন্দ্রে নিয়ে যাওয়া, এরকম অসংখ্য খরচ হিসাব করলে অপ্রকাশিত খরচ বাদ দিই, প্রকাশিত খরচটা অকল্পনীয়। তো আমরা চাইবো যত কম মানো যায়, এই যে ক্যাম্পের কথা বলছেন। আর আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে এই যে খরচের একটা হিসাব, এটা নিয়েও আমরা আমাদের কমিশন থেকে বলেছে 7 দিন অন্তর অন্তর হিসাবটা দিতে বলেছে। কিছু আসে যায় না। আমাদের সমস্যাটা কোন জায়গায়? রিপোর্ট হিসাব দিল, আপনি কি ভেরিফাই করছেন কিভাবে? তাহলে যদি এই হিসাবগুলো ভেরিফাই করা হয়, ঠিক আছে, রিপোর্ট দিল, আপনি নির্বাচনের আগে পেরে উঠলেন না সব সময়, কিন্তু নির্বাচনের পরে হলেও যদি আপনি কিছু অডিট ফার্মকে নিয়োগ করে এই হিসাবগুলো করেন, কয়েকটা যদি ধরেন, ভবিষ্যতে কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকবে। আপনি হলফনামা দিতেন আপনার সম্পদের হিসাবে, এই যে কিছুদিন আগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামানের যে ফ্ল্যাটের হিসাব এসেছিল, এটা কি নির্বাচন কমিশন বের করেছিল? না, এটা টিআইবি বের করেছে। অথচ হলফনামা কিন্তু নির্বাচন কমিশনকে দিয়েছিল, সেই প্রকাশিত হলফনামা। আপনারা তো একটা সুপারিশ দিয়েছেন জি, যে পরবর্তী সময় যদি হলফনামার সাথে তার সম্পত্তি না মিলে তাহলে যে কোনো সময় বাতিল হয়ে যাবে। এবং শুধু সেটা না, আমরা আরেকটা সাজেস্ট করেছি, আজকে এই সুযোগে বলে রাখি, আরেকটা ফাঁকি আছে হলো ঋণ খেলাপি নিয়ে। মানে আপনি ঋণ খেলাপি, আপনি করবেন কি, ইলেকশনের কিছুদিন আগে কিছু টাকা দিয়ে রিশিডিউল করে নিলেন, আপনার খেলাপির খাতায় নেই, নির্বাচন করলেন, এমপি হলেন, আবার বন্ধ করে দিয়ে আবার খেলাপি হয়ে গেলেন। আমরা বলছি যে 5 বছর তিনি এমপি থাকবেন, সে 5 বছরের কোনো সময় তিনি খেলাপি থাকতে পারবেন না। 2 বছর পর তিনি যদি আবার খেলাপি হন এবং তাকে একটা টাইম দিয়ে
উনি যদি রিশিডিউল না করতে পারেন ওনার এমপিত্ব বাতিল। এরকম কিছু কিছু কেস যদি আমরা না করি না, আসলে এই জিনিসগুলো ঠিক করা যাবে না। আপনি কিছু পদক্ষেপ 3 বছরের মাথায় একটা পাওয়া গেল যে এই মানুষটা মিথ্যা তথ্য দিয়েছে, তার এমপিত্ব বাতিল এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, হলফনামা কিন্তু আপনি শপথ করে দেন, জি, সো ওটা ফৌজদারি মামলা হবে। এরকম একটা দুটো কেস করলেই আপনি দেখবেন শেষ পর্যন্ত কেউ আর এই কাজটা করবে না। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।